ঈদ মোবারক। ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। ঈদের বিশেষ তৃতীয় মাত্রার বৈশিষ্ট্য কম বেশি আপনাদের সকলেরই জানা। আমরা চেষ্টা করি যে এই অনুষ্ঠানের যারা অতিথি এবং তাদের মধ্যে যারা বিশেষ তাদেরকে তাদের পরিবারের সদস্যদের সহ হাজির করবার জন্যে এবং রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজে একথা অনস্বীকার্য, বিশ্বজুড়ে অনস্বীকার্য এবং বাংলাদেশে তো এখন আমরা প্রায় নিয়মিতই দেখতে পাই যে পরিবারের গুরুত্ব কতখানি। একজন মানুষের সাফল্যের পেছনে যেমন পরিবারের ভূমিকা থাকে এবং একজন মানুষের পতনের পেছনেও কোনো না কোনোভাবে পরিবারের একটা ভূমিকা থাকে। সেটা কিভাবে, সেটা হয়তো বিচার বিশ্লেষণের দাবি রাখেন। আমি কথা না বাড়াই, যেহেতু ঈদের এই বিশেষ আয়োজনের পরিসর অত্যন্ত সীমিত, চলুন পরিচিত হই কারা আছেন আমার সঙ্গে আজকের স্টুডিওতে। টেবিলের একেবারে বা প্রান্তে যিনি বসা তাকে আপনারা সবাই কম বেশি চেনেন। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমের সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ টেবিলের একেবারে বা প্রান্তে বসা। তার এবং আমার মাঝখানে বসা মিস্টার চৌধুরীর সহধর্মিনী শবনম সেনা চৌধুরী, তিনিও ব্যবসা বাণিজ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। আমার ডান পাশে রয়েছেন তাদের দুজনের পুত্র, জ্যেষ্ঠ পুত্র শাহ আদিব চৌধুরী, তিনিও ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন শাহ রায় চৌধুরী। এই দুজনের অর্থাৎ মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং শবনম সেনা চৌধুরীর কনিষ্ঠ পুত্র এবং শাহ আদিব চৌধুরীর ছোট ভাই শাহ রায় চৌধুরী। স্বাগত আপনাদের চারজনকে তৃতীয় মাত্রায় এবং ঈদ মোবারক। আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে ছোট্ট করে আপনাদের মতো করে আপনারা দর্শকদেরকে কিভাবে ঈদের শুভেচ্ছা জানাবেন। মিস্টার চৌধুরী, আপনি প্রথমে। ঈদ একটা আনন্দের ঘন একটা দিন এবং মুসলমানদের জন্য স্পেশালি এই কোরবানি ঈদটা অনেক কিছু বহন করে, অনেক মেসেজ বহন করে। এই ঈদে সবাই কোরবানি ঈদ, কোরবানি ঈদে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেই, সব ফ্যামিলির সবাইকে একসাথে জড়ো করে, এবং সেই কোরবানিটা আবার সবার মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে আনন্দ উপভোগ করি। সো উই আর ব্লেস যে এই ঈদেও আমি আমার পরিবারের সবাইকেই কিন্তু একসাথে পেয়েছি, কারণ এটা খুব স্পেশালি মাঝে মাঝে দেখা যায় যে একজনকে না একজনকে আমরা মিস করি। আমার একটা মাত্র কন্যা সন্তান, সে গত 6-7 বছর ধরে আমেরিকায় ছিল, এবার তাকে আমরা পেয়েছি। সো এটা একটা পরিপূর্ণ। তাকে আমরা এখানেও আমন্ত্রণ জানিয়েছিলাম, নিয়ে আসতে বলেছিলাম, আপনারা নিয়ে আসতে পারেননি, আমরা ফেল করেছি। সে সাই আসতে পারে নাই। বাট এই ঈদে আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টরে নিয়ে সবাই একটু উদ্গ্রীব থাকে, যে ফ্যাক্টরিতে এত ছেলেমেয়েরা কাজ করে সারাদিন ধরে এবং তারা কি ঠিক মতো বেতন, বোনাস এগুলি পেল কি না। আর আমাদেরও তৃপ্তি হয় যখন আমরা দেখি যে ওদের সবাই মন মতো করে, যার ওদের এক্সপেকটেশন, কারণ এই ঈদে আমরা বেতন, বোনাস প্লাস 15 দিনের অ্যাডভান্স স্যালারি, নট অ্যাডভান্স স্যালারি মানে হাফ স্যালারি আমরা ওরা অলরেডি কাজ করেছে, সেগুলি দিতে পেরেছে। তারাও আনন্দিত। তারা যখন আনন্দিত হয় তখন অবশ্যই আমাদের কাছে কিন্তু সবার আনন্দ। কিন্তু আপনার কথা তো আমরা সবসময় শুনি, আজকে আমি চাই যে আপনার কথা সবচেয়ে কম শুনতে, আপনাকে একটু কম সুযোগ দিতে চাই। মিস শবনম সেনা চৌধুরী, ঈদ মোবারক, আপনি দর্শকদের কিভাবে জানাতে চান? ঈদ মোবারক সবাইকে। ঈদের অনুষ্ঠানে আসতে পারাটা মনে হয় আমাদের, স্পেশালি আমাদের যেন ঈদটা আরও পরিপূর্ণতা পায়। তো বিশেষ করে আপনাকে এবং চ্যানেল আইকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদেরকে আপনারা মনে করেছেন। আর কুরবানি আসলে কি বলবো, চৌধুরী সাহেব তো অনেক কিছু বলেই দিলেন। এটা তো আসলে স্যাক্রিফাইস, এবং স্যাক্রিফাইসটা তো শুধু ওই রক্ত, মাংস এবং গরু, খাসি এটার মধ্যেই না, এটা অনেক আমাদের সবারই জীবনের স্যাক্রিফাইস। আমরা যখন একসাথে আমরা থাকি মাশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকে নিয়ে, শুধু বাচ্চাদের বলবো না, অফিস, ব্যবসা সবারই কিন্তু স্যাক্রিফাইস লাগে। স্যাক্রিফাইস ছাড়া কখনোই কোনো কিছু সুন্দর থাকতে পারে না। তা আমার মনে হয় কুরবানি ঈদটা সেই মেসেজটাই আমাদেরকে দেয়, এবং সবার সাথে সম্পৃক্ততা
কিন্তু ঈদ দুটো খুব কাছাকাছি, রোজার ঈদের পরপরই কুরবানি ঈদ, তো সবই আল্লাহর হুকুম। তো সবাইকে আবার ঈদ মোবারক। থ্যাংক ইউ। জি, সবাইকে ঈদ মোবারক। তো কোরবানি ঈদটা আমার কাছে মনে হয় যে সবার কাছে যেরকম মানে স্পেশালি ছোটোবেলার মেমোরিগুলি অনেক বেশি ভাসে। কারণ আমাদের ছোটোবেলায় আমরা 2জন গরু কিনতে যেতাম, বাবা একটা বাজেট করে দিত আমাদেরকে। তো একটা টাইম পর্যন্ত বাবা নিয়ে যেতেন, তারপর থেকে আমরা 2জনকে একাই ছাড়তেন সো দ্যাট আমরা একটা মজা পাই। তারপর আমরা 2জন দামাদামি করে গরুগুলো কিনতাম, যে অনেক ভুলও করছি। হ্যাঁ, বুটগুলি পরে যেতাম, রাবার বুটগুলি কাদা থাকতো। তো এই স্মৃতিগুলি অনেক মনে পড়ে আসলে, বুঝছেন। এখন আজকাল তো একটু চেঞ্জ হয়ে গিয়েছে, মানে এখন অনেকে অনলাইন কিনে, অনেকে মানে সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু এই স্মৃতিগুলি আসলে আমাদের সাথে সারা জীবনই থাকবে। সো এই ঈদটা অ্যাটলিস্ট আমাদের 2জনের কাছে অনেক মানে প্রিয় আমাদের মনের কাছে। সেদিন মিস করা হয় যে বাজারে গিয়ে কেনা? হ্যাঁ, অবশ্যই। রাইট। জি চাচা, ধন্যবাদ। আপনার সাথে যে একটু আগে এখানে শুটিংয়ে আসার আগে কথা বলতেছিলাম যে 5 বছর হয়ে যায়। 5 বছর আগে কিন্তু ঠিক আমরা একইভাবে 5 বছর আগে একইভাবে বসছি, একইভাবে আমাদের বোঝার চেষ্টা করছি যে 5 বছরের পরিবর্তনটা, অগ্রগতিটা, অর্জন বিসর্জন কি হলো। আপনাকে ধন্যবাদ। শোতে আসার আগে যখন মা বলল যে চাচা আমাদেরকে ইনভাইট করলো যে তৃতীয় মাত্রাতে আবার আসার জন্য, তখন যে তৃতীয় মাত্রা শুনলে তো একটু ইয়ে লাগে, নিজেকে একটু শক লাগে, আচ্ছা রেডি কি না। তো পরে যখন চিন্তা করলাম যে না, আসলে এটা তো গত 5 বছর, এইবার আল্লাহ করে যাতে আমরা আবার নেক্সট 5 ইয়ার্স আসতে পারি ভবিষ্যতে, এটা দোয়া করি। কুরবানিতে যেটা ভাইয়া বলল, সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে এই কালচারটা আমাদের। কিন্তু যখন আমরা রিটেল শুরু করি, আমাদের নোয়া ক্লোদিং রিটেল করার পর থেকে রোজার ঈদ লাস্ট কবে ঠিকমতো সেলিব্রেট করতে পারছি আসলে জানি না। কারণ যারা রিটেল করে একমাত্র তারা বুঝবে, সারা রাত জেগে থাকতে হয়, ক্লোজিং করে, তখন ছেলেরা গেল কিনা, তারা তাদের দেশে বাড়ি পৌঁছালো কিনা, ঠিকমতো ক্যাশ ট্যাশ বুঝে পেলাম কিনা, ঘুম হয় না। তবে ওই অবস্থায় আবার তখন নামাজে যাই, ঝিমাইতে এসে আসলে রোজাটা ঠিকমতো সেলিব্রেটও হয়নি গত 10 বছর ধরে। যেন কুরবানিদের জন্য কিন্তু আমরা ওয়েট করি যে ফ্যামিলি একসাথে আসতে পারি। আর কালচারটা যেটা ভাই বললো, এটা আসলে আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে, আমাদের না, সবাই কালচারটা ধরে রাখতে পারি। আমাদের কুরবানি ঈদের এই যে হাটে যাওয়া একসাথে, এইগুলো কিন্তু ইমোশন, এই ইমোশনগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা আসলে রিয়েল সেলিব্রেশনটা করতে পারবো আগামীতে। আমি তো পরিচয় করে দিলাম যে আপনার স্ত্রী, সন্তান, আপনি আপনার ফ্যামিলি সম্পর্কে প্রত্যেককে একটু যদি ইন্ট্রোডিউস করেন, তারা কে কী করেন, কিসের সঙ্গে সম্পর্কিত, আপনি যেভাবে চান, ইটস আপ টু ইউ। এটা ওরা বলা বেটার না? না, নিজের পরিচয় নিজে দেওয়ার চেষ্টা আপনি করিয়ে দিলেই ভালো। এবং আমি দেখতে চাই যে আপনি আসলে কিভাবে করান এবং তাদেরকে কতটা আপনি স্যাটিসফাই করতে পারেন। আমিও চাই। আচ্ছা, আমার ডান পাশে যিনি বসা, তার সম্বন্ধে বলতে হয় যে আমার মিসেস, এবং উনি খালি যে সংসার করে তা না, সংসারে আপনি জানেন যে আমরা কিন্তু এখনো আমার ছেলেরা, আমার ছেলে বউ নাতি নিয়ে কিন্তু আমরা একসাথে থাকি। সো এই যে ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই যে ম্যানেজমেন্ট, সেটার জন্য কিন্তু সম্পূর্ণ ক্রেডিট হলো আমার মিসেস। ইভেন তাদেরকে গ্রুম আপ করা থেকে। ভয় বলছেন না? হ্যাঁ, ভয় বলছেন না, এমনি বিশ্বাস থেকে বলছেন? এটা বিশ্বাস থেকে বলছি, এটা বিশ্বাস থেকে বলছি। ভয় তো স্ত্রীকে সবাই পায়, এটাতে লজ্জা পাবার কোনো কিছু নেই, বাট উইচ ইজ ট্রু, সেটা আমাকে বলতেই হবে। এবং সাথে সাথে মানে কার কি লাগবে, কিভাবে টেক কেয়ার করা, এগুলি যে বুঝা এবং সেই অনুযায়ী যে অ্যাড্রেস করা, ইট ইজ আই মাস্ট গিভ বিগ থ্যাঙ্কস টু হার। এবং আপনি জানেন যে আমাদের অর্গানাইজেশনে আমাদের যে ইন্টারনাল অডিট এবং HR, এই দুইটাই আবার ওর হাতে। সো আমরা সবসময় চাপের মধ্যে থাকি, আমি নিজেই একটা বিরাট প্রেশারের মধ্যে সারাক্ষণ থাকতে হয়, কারণ এগুলি আবার মাঝে মাঝে বাসায়ও কিন্তু মেসেজটা ক্যারি ফরওয়ার্ড করে, যদিও খুব সামান্য, কারণ আমি পছন্দ করি না যে অফিসের জিনিস বাসায় ডিসকাশন হোক। আর আপনার
বা পাশে উনি তো ইতিহাসের ছাত্রী ছিলেন, ও, উনি- যদ্দূর আমার মনে Right. পড়ে। উনি হ্যাঁ ইতিহাস চর্চা ওর কেমন আবার করেন? শি ইজ ইনভলভ উইথ এ লট অফ থিং। উনি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আলামনা অ্যাসোসিয়েশনের সভাপতি, জি। আবার ইনার উইল এর প্রেসিডেন্ট, আবার গুলশান ওমেন্স ক্লাব এরিয়া। সো শি ইজ ইনভলভ উইথ লট অফ অ্যাক্টিভিটিস Social এবং activities. সে সেগুলি আবার করেও। আমি দেখি যে সব কিছু সে মেনটেন করে রিলিজিয়াসলি। আর আপনার বাঁদিকে যে বসা আমার ডান দিকে। ডান দিকে যাই, হুম। আমার সাদীপ, আমার বড় ছেলে। ও পড়াশোনা করেছে সিঙ্গাপুর, এরপর তো ইন্ডিয়া নিফটে, এবং দেন ও অর্গানাইজেশনে জয়েন করেছে। আমাদের ফ্যাক্টরির স্পেশালি গার্মেন্টস ডিভিশনের যত ইয়া আছে প্রোডাকশান, সেটা কিন্তু সব ওই হি ইজ টেকিং কেয়ার অফ ইট। ওর বেসিক ক্যারেক্টার হলো একটু ঠান্ডা, হ্যাঁ, এবং ওকে আমি দেখেছি যে হি ক্যান ফাইন্ড আউট, মানে যে কোনো কারোর সাথে কথা বললে ও কিন্তু অ্যাসেস করতে পারে যে মানুষটা কেমন হবে, তার পার্সোনালিটি কী হবে, তার নেচারটা কী হতে পারে, অর্গানাইজেশন কতটুকু ভালো, বা ওর ইভেন সিলেকশন অফ এর ফ্রেন্ডশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসলে ইনহেরিট করে। এটা পড়াশোনা করে অনেক সময় এগুলি কিন্তু হয় না। এবং হি হ্যাজ এ লট অফ হিউমার, হ্যাঁ। আর ওর বা পাশে যে আবার ছোট ছেলে সারাইদ, তারও ডান পাশে। তারও ডান পাশে আবার দর্শকদের, উনি দর্শকদের দিক থেকে বলছেন, মানে টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন তারা যেভাবে দেখছে। রাইট, আপনি জানেন যে ও বাইরের থেকে পড়াশোনা করছে, আমেরিকা থেকে সে গ্র্যাজুয়েশন করে আসছে পেইস ইউনিভার্সিটি, এবং দেন হি জয়েন্ট ইন দ্য অর্গানাইজেশন। প্রথমে সে কিছুদিন কাজ করেছিল লঙ্কা বাংলা, হ্যাঁ, ফর 6 মান্থ চাকরি করি। হ্যাঁ, তারপরে সে অর্গানাইজেশনে ঢুকে, এবং তাদের রাইদ আসার পরে কিছুদিনের মধ্যেই দেখা গেল যে ওরা 2 ছেলে এবং মা 3 জন মিলে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে চাচ্ছিল, যেটার উৎপত্তি হয়েছিল আলটিমেটলি নয়ার দিয়ে। তারা রিটেল সব যেটা নয়ার, সেটা দিয়ে তারা শুরু করলো, এবং রাইদ স্টার্টেড ওয়ার্কিং উইথ এ অর্গানাইজেশন স্পেশাল ইন দ্য গার্মেন্টস ডিভিশন, এবং সেখানে সে আস্তে আস্তে মার্কেটিং এখন কিন্তু অলমোস্ট তার হাতে, বিকজ হি ইজ এ হি পিকড আপ ভেরি ফাস্ট, এবং মার্কেটিংয়ের জন্য আই থিঙ্ক হি ইজ এ বর্ন সেলসম্যান, আমার কাছে মনে হলো আর মনে হয়। এবং গ্র্যাজুয়ালি তারা আবার মিনিসো করলো, তাদের নিজস্ব আবার আলাদা রিটেল, মিনিসো, মাস্টার ফ্র্যাঞ্চাইজি, এবং গার্মেন্টস থেকে আরম্ভ করে এখন দে আর নাও অন দ্য বোর্ড ফর, আমাদের টেক্সটাইল আছে, টেক্সটাইল, স্পিনিং, এবং এগুলির বোর্ড ডাইরেক্টর, তারা সেখানেও পার্টিসিপেট করছে। এবং রাইদের ক্যারেক্টারটা হলো যে হি গোজ উইথ এ টু ডেপথ, মানে কেন এই জিনিসটা হইলো এটার এন্ড পর্যন্ত ওকে যাইতেই হবে। এবং হি ওয়ার্কস ইন এ নট অনলি দ্য ম্যাক্রো তো করে, ইভেন মাইক্রো লেভেলেও পর্যন্ত হি ট্রাই টু বি ওয়ার্ক, এবং হি ইজ ভেরি অ্যাডজাস্টেবল উইথ এনি ওয়ান, এবং সে সহজে কিন্তু ও থামে না, ও মানে ওকে ইটস এ প্রবলেম, এবং সে ইমিডিয়েটলি মেবি ওই মুহূর্তে সে রিয়াক্ট করে, বাট ইন এ সেকেন্ড আই ডিসকভার দ্যাট হি ইমিডিয়েটলি ফাইন্ড আউট দ্য অপশনস, এবং সে অপশনের দিকে সে আবার মুভ করে, এবং দ্যাটস ওয়াই হি বিন getting a more successful, very aggressive in that sense, but at the same time very conservative. ওর থেকে কিন্তু একটা পয়সা বের করা is a very very tough, হ্যাঁ, যেটা আবার আদি বাবা ধারে না, হ্যাঁ, ওকে, বাট ইয়েস, বাট ইফ ইট ইজ এ জেনুইন রিকোয়ার্ড, যেটা আসলে দরকার, সেখানে মানে দুভাবেই দেখা যায় আর কি। হ্যাঁ, দুভাবে দুভাবেই দেখা যায়। স্প্যান, সো আমার মনে হয় যে রাইট জায়গায় সে কিন্তু খরচ করতে রাজি আছে। যে এখানে নেই আপনার কন্যা, তার সম্পর্কে তো আপনাকে হ্যাঁ, কিছু বলতে হবে, এবং আরও আছে পুত্রবধূরা, নাতি নাতনি, তাদের সম্পর্কে ছোট্ট করে জাস্ট 1-1.5 মিনিটে যদি আপনি সারেন, তাহলে আমি একটু ওনাদের কাছে যেতে পারি। আমার মেয়েটা, আমার একমাত্র মেয়ে, ও তো পড়াশোনা করলো আমেরিকায়, সে ফাইন্যান্সে আন্ডারগ্রেড করলো, এবং বিজনেস অ্যানালিটিক্সে সে মাস্টার্স করলো, এবং শি ইজ এ ভেরি ফোকাস
কাম কোয়াইট বাট ভেরি ভেরি ফোকাস। ওর আসলে পড়া করা ছিল কিন্তু ইকোনমিক্স, 2 বছর তার শেষ, সে কিন্তু মানে আর 1 বছরে কিন্তু সে তার অনার্স শেষ হয়ে যাওয়ার কথা, গ্রাজুয়েশন। বাট দিস 2 ব্রাদার্স ইজ আফটার হার, এবং তারা তার উপর চাপার পরে বলছে তোমাকে ফাইন্যান্স পড়তে হবে, এবং সে তাদেরকে খুশি করার জন্য এবং সেই ফাইন্যান্সটা আবার বেজর চেঞ্জ করলো, ইকোনমিক্স তার এখন মাইনর হয়ে গেলো এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ। কিন্তু এরপরে সে মাস্টার যখন বিজনেস অ্যানালিটিক্স, আমি বললাম এটা কি সাবজেক্ট, তখন দেখা গেল যে এটা কমপ্লিটলি স্ট্যাটিস্টিক্স এবং প্রোগ্রাম। আমি বলছি বাবা তুমি পারবা, তুমি তো এই স্যার। শি সেড দ্যাট ইয়েস আই ক্যান ডু ইট, এবং শি ডিড ইট, এবং সে মাশাআল্লাহ সে ডিস্টিংশন পেয়েছে এবং রাইটলি আসছে। বাট তার সে আবার একটু মানে সবার সাথে অ্যাডজাস্টেবল, বাট আবার অনেক সময় কিন্তু অ্যাডজাস্ট করা তার জন্য একটু ডিফিকাল্ট, স্পেশালি এই মুহূর্তে সে প্রায় 7 বছরের মতন আমেরিকা থেকে আসছে। এখন আমার মনে হয় যে ইটস এ টাইম যে আমাদের কি উল্টা তাকে এখন হেল্প করার অবস্থা। বাট ও যে সবসময় ইনকিউজিটিভ টু লার্ন, কিপ অন কন্টিনিউয়াসলি, এটা হলো তার একটা ক্যারেক্টার। যেমন এখন সে আসছে, সে কিন্তু অলরেডি আসার আগে আমাকে বলছে আমি চাকরি করব বাইরে, এবং সে অলরেডি বিডি ভেঞ্চারে 3 দিন কাজ করে এবং 3 দিন আমার অর্গানাইজেশনে আসতেছে। থ্যাংক ইউ। আরও 2 কন্যা আছে আপনাদের, 2 পুত্রবধূ এবং তাদের 2 নাতনি 2 নাতি, আমার নাম এবং যদি ছোট করে কিছু বলতে চান। আমার বড় নাতিও হলো অলরেডি 9.5 বছর, 10 হলো না, হ্যাঁ, আয়রা তার নাম, এবং তার ইমিডিয়েট ছোটটা হলো আলাইজা। আদিবের 2 কন্যা, আমার 2 নাতনি। আলাইজা ইজ এ ভেরি সুইট, সে সবসময় আমাদেরকে নিয়ে চলতে চায়। আর আয়রা যেহেতু একটু বড় হয়েছে, তার এখন একটু ভাবটা যে আমি একটু বড়, হ্যাঁ, বাট হি ইজ এ ভেরি টেকিং কেয়ার অফ আদার। রাইদের যেমন 2 ছেলে, হ্যাঁ, একটার নাম হলো জারার এবং একটা হলো ইজান, এবং আয়রা মনে করে যে অনেক বড় বোন, এবং তারা তাদেরকে দিয়ে ভাব যে আপা আপা আর কি। এবং ইটস এ নাইস যে জারার ইজ এ কাম এন্ড কোয়াইট, আবার ইজান যেটা ওইটা হলো সবার চাপের মুখে আছে, সবার চাপের মুখে, ছোট মানুষ সবচেয়ে বেশি ডিফারেন্স কিন্তু খুব বেশি না। পুত্রবধূদের সম্পর্কে 1 লাইন 2 লাইন করে যদি আপনি বলেন ছোট্ট করে আপনার কাছ থেকে। আমার বড় বৌমা, ওর নাম হলো গুড্ডি। গুড্ডির সাথে আদিব আর গুড্ডি ইজ এ রাইট কাপল ইন এ সেন্স দ্যাট আদিব একটু ধীর স্থিরে যাওয়া পছন্দ করে, আর গুড্ডি হলো সবসময় একটু রেসপেক্ট, মানে সংসার করবে, সব করবে, কিন্তু বাইরে যাবে, বাচ্চাদেরকে নিয়ে বাস্কেটবল খেলাবে, করবে। বাট শি ইজ ভেরি গুড ফর, শি হ্যাজ হার ওন বিজনেস অলসো। সে কিন্তু এই এটা কি বলে কেকের জন্য কিন্তু শি ইজ ভেরি গুড, এবং সে অর্ডারে সে সাপ্লাই টাপ্লাই করে। কি নাম জানি ওটা? জাস্ট ডেজার্টস। হ্যাঁ, জাস্ট ডেজার্টস, জাস্ট ডেজার্ট। আর রাইদের বউ ঠিক রাইদের সাথেই কিন্তু মোরলেস শি ইজ ভেরি কাম, বাট খুব উইটি, এবং সবসময় হ্যাঁ শিফা মামুন, এবং শিফা মামুন ও খুব উইটি, বাট টাফ। ওকে দেখা কিন্তু মনে হয় না যে বাচ্চাদেরকে যে পিটাতে পারে, শাসন করতে পারে, হ্যাঁ, বাট কিন্তু খুব সুন্দর শাসন করে। এবং শিফা ইজ অলসো অ্যাক্টিভ অন হার ওন বিজনেস, ইভেন্ট ম্যানেজমেন্ট করে আসে, ব্লিস। সো বাট which is very important that every single member of the family, তারা কিন্তু very much ওয়ান্ডারফুল, এটা কি বলবো, ক্লোজ টু ইচ আদার, হ্যাঁ, সবার সাথে সবার, এবং সেটা শুরু থেকে এখন পর্যন্ত বোঝাই গেল। এবং উনি তো সবাইকে সার্টিফিকেট দিলেন বা যেভাবে কঠিন প্রশ্ন, কিন্তু বেশ কঠিন। জি জি, আমি সেটা মাথায় রেখে আলাদা আলাদা করে সবার নাম জিজ্ঞেস করলে ভালো হতো নাকি। জি, এবার এমনি মানে আপনাদের কাছ থেকে একটু ওনার সম্পর্কে, কারণ উনি এবার ইগনোর ফিল করতে পারেন আমাকে না, সেটা একটু শুনতে চাইবো। অ্যাট দ্য সেম টাইম যে আপনারা প্রত্যেকে ইউজুয়ালি হয় না তো সে যে সবাই একসঙ্গে থাকা,
সবাই একসঙ্গে ব্যবসা করা, নিজস্ব আইডিয়াগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করা এবং সেই জায়গায় সফল হওয়া, এই কেমিস্ট্রিটা একটু আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটু আলাদা আলাদা করে বুঝতে চাই। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে উৎসাহটা ওনার কাছ থেকে না আসলে বোধহয় আমরা কেউই একসাথে কাজ করতে পারতাম না। তো আসল তো উৎসাহদাতা হচ্ছেন উনি। সবসময় আমাদের প্রথম যখন কাজ শুরু করি অনেক ভুল করতাম, অনেক কিছু বুঝতাম না। আমি তো ব্যবসায়িক পরিবারের না, আমার বাবা ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনি ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। আমার মা লিটল অ্যাঞ্জেলস স্কুলের প্রিন্সিপাল ছিলেন অনেক বছর। আমার দাদা মালদা জেলা স্কুলের প্রিন্সিপাল ছিলেন। আমার ভাইরা সবাই প্রফেসর। তো আপনি বুঝতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ড একেবারেই মানে যায় না, কিন্তু আমি সেই মহিলা। এখন তো উনি তো আবার এখন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। হ্যাঁ, তো মানে শিক্ষানুরাগী হিসেবে এক ধরনের, হ্যাঁ, কিভাবে আমার আব্বা দেখতে আপনাকে দ্বারা প্রভাবিত খানিকটা। হ্যাঁ, আমার দ্বারা প্রভাবান্বিত না, উনি বাপরে বাপ। তবে ওই যে বললাম যে উনি সব ভুলগুলোকে সুন্দর করে গুছিয়ে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসটা ওনার মধ্যে অনেক সৌন্দর্য, যে জন্য আমরা অনেক সময় অনেক কিছুতে এখনও ভুল করি, হয়ে যায়, কিন্তু সবসময় দেখি। আর একটা যেটা সবচেয়ে বড় গুণ, সেটা হলো আমরা কোনো কিছুতে খুব ডিস্টার্ব, চিন্তিত কিছু একটা হইলে, হ্যাঁ, ওনার কাছে গেলেই ওনার মাথায় কিন্তু আমাদের সবার থেকে আরও 10 মণ জিনিস ওনার মাথায় রাখা আছে, ইনভিজিবল, যেটা দেখা যাচ্ছে না। বাট আমরা হয়তো আমাদের কাছে কিন্তু যেটা নিয়ে যাচ্ছি ওটা অনেক বড়, কিন্তু আমরা যখন ওনার কাছে যাচ্ছি, সমাধান চাচ্ছি, ওনার যে কত বড় জিনিস হিমালয় নিয়ে বসে আছে, মাশাআল্লাহ, ওনার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ কিছুতেই সেটা প্রকাশ পাবে না। হ্যাঁ, সব কিছু ছেড়ে দিয়ে আমার প্রবলেমটাকে, বা ইব্রাহিম হু এভার পারসন ইজ, তার প্রবলেমটাকে উনি বড় করে দেখবেন এবং ঠান্ডা মাথায় সুন্দর করে এমন একটা ঠান্ডা পানি ঢেলে দিবেন উইথ সলিউশন, আমরা আবার ওই কাগজটা নিয়ে আসতে করে চলে আসি। এই যে একটা বড় সাপোর্ট, মানে কোনো কিছুতে উনি অস্থির হন না, বিচলিত হয় না, কেন তোমাদেরকে তো এটা বলছিলাম তোমরা এটা, তাহলে কিন্তু আমরা হয়তো আসলে এভাবে পথ চলতেও পারতাম না। তো এটা ওনার অনেক বড় গুণ। আর উনি অনেক পায়াস মানুষ, যেটা হয়তো আমি স্ত্রী হিসেবে চান্সটা আমি মিস করতে চাই না এই প্রোগ্রামে বলাটা। ব্যবসায়িক তো উনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সাফল্য আল্লাহ ওনাকে দিয়েছেন। উনি তো বলেছেন যে উনি সবাই ভয় পায় স্ত্রীদের, উনিও পান, তা আপনি তো কিছু ভয়ে বলছেন না? না, আমি ভয় পাই না। আপনার স্ত্রী যেমন আপনাকে ভয় পায় না, ভাবি যেমন ভয় পায় না, আমি ওরকম ভয় পাই না। তবে উনি খুব আল্লাহর রাস্তার মানুষ। ওনাকে অতটা দেখলে হয়তো বোঝা যায় না, দাড়ি, জব্বা, পাগড়ি এ সমস্ত নেই, বাট মাশাআল্লাহ আমি একটা মাশাআল্লাহ ছেলেদের দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমার বিবাহিত জীবনের মানে বাসর রাতের পরের দিন সকাল থেকে আজকে সকাল পর্যন্ত বাসে, ট্রামে, ফ্লাইটে, এয়ারপোর্টে, হোটেলে, যেখানে জাহাজে, যেখানেই থাকি না কেন, আমি ওনাকে দেখিনি মাশাআল্লাহ যে 1.5 ঘন্টা কোরআন শরীফ না পড়ে উনি বাসা থেকে বার হন। আর অন্যান্যগুলো বললাম না, তুমি তো বলছো না, আমি বলছি। হ্যাঁ, তুমি বললো অন্যরকম হতো। আমি এটা কেন বলছি, যে আসলে মানুষের জীবনে না, যে যত বড়ই হোক না কেন, রিলিজিয়াস, আল্লাহর প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, এটা বোধহয় মানুষকে আরো একটা স্পিরিচুয়াল যেটাকে বলে, হ্যাঁ, তখন যে ভিতরে একটা শান্তি, আপনার টাকা কত বেশি, টাকা কত কম, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু ভিতরের যে একটা শান্তি এবং সংসারের শান্তি এবং বরকত, 5 টাকাতেও অনেকে অনেক খুশি থাকে, 5,000 কোটি টাকা নিয়েও খুশি থাকে না। আমি এটাই বলছি যে আল্লাহর রাস্তায় থাকার জন্য, এবং এই প্রভাবটা মাশাআল্লাহ আমার সংসারের সবার উপরেই এটা আসছে, যে জন্য আমি আল্লাহর কাছে ক্রেডিট গোজ টু হিম ফার্স্ট, এবং সবার উপর আল্লাহ। আর আপনার ব্যবসা বাণিজ্য হিসাব নিকেশ আমি বেশি করি, সরি। হ্যাঁ, মানে উনি হলেন অনেক কিছু উনি একটু ওভারলুক পারেও না আসলে, মানে আছে না, মানে অনেক খুঁটিনাটি জিনিসে অত ডেপথ পর্যন্ত গেলে তো উনি আর আগাতে পারবেন না। হ্যাঁ, আমিও যে খুব ডেপথ পর্যন্ত যাই সেটা বলছি না, বাট আমি যেহেতু অডিট করি, সো আমার চোখে তো সবকিছু অডিট এমন একটা মজার, যে ও সব কিছুর মধ্যে ঢুকতে পারে। প্রোডাকশন বলেন, ম্যানুফ্যাকচার, মানে মেনটেনেন্স, মানে এনিথিং, অডিট কি। সো ওই জায়গাগুলোতে আসলে আমি একটু বেশি
করা বলতে পারেন। থ্যাংক ইউ। আদিব, বাবার সম্পর্কে যদি বাবার মা সম্পর্ক বলা যায়, এবং সব মিলিয়ে এই যে বাংলাদেশে তো এখন ব্যবসা বাণিজ্য করা অত্যন্ত কঠিন কাজ। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক অনিয়ম, অনেক মানে খারাপ দিকের সঙ্গে যুক্ত না হলে বাংলাদেশে ব্যবসা করা যায় না, এটা একটা পারসেপশন আছে। বিজনেস বা যৌথ ব্যবসা টেকে না, সেটা আর একটা পারসেপশন আছে। সব মিলে এই 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 জায়গাগুলোতে নিজেদের, এবং বাংলাদেশের মানে এই বয়সের ছেলেমেয়েরা এখন আসলে এখানে ব্যবসা বাণিজ্য কাজকর্ম তো অনেক দূরের কথা, দেশ সম্পর্কেই তাদের খুব একটা উৎসাহ বা আগ্রহ নেই। কেননা 70% তরুণ তরুণী এখন যেতে চায় দেশের বাইরে, কেন এখানে সে তার ভবিষ্যৎ দেখে না। সেই জায়গায় নিজেদের ভবিষ্যৎ এবং নিজেদের পরবর্তী প্রজন্ম বা সমবয়সীদের ভবিষ্যৎ যেটা কীভাবে দেখছেন ওভারঅল সব মিলিয়ে, সময় যেহেতু সীমিত, আমি সব মিলিয়ে। সো আমার অপিনিয়নটা রাইডের জন্য একই রকম প্রশ্ন। সো আমার অপিনিয়নটা হচ্ছে যে প্রথমত এটা আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা বা আমাদের যে বিজনেস অ্যারেঞ্জমেন্টটা, আমার কাছে মনে হয় যে আমরা খুবই লাকি, কারণ এটা সবার জন্য হয় না, আর হলেও সবার জন্য এইভাবে জিনিসটা মানে ক্লিক করে না আর কি। তো অফকোর্স আমার বাবা উনি তো সব কিছু মানে উনি তো স্টার্ট করছেন, অ্যান্ড দেন আমরা সবাই আসছি, আমরা সবাই ওনাকে ফলো করে থাকি, অ্যান্ড উনিও সবসময় আমাদেরকে কাউকে কিন্তু লেস দেন ফিল করায় না, সবসময় সবাইকে শিখাচ্ছে, সবসময় সবাইকে স্পেস দিচ্ছে, নিজের মতো কাজ করার একটা ফ্রিডমও দিচ্ছে। প্লাস যখন আমরা জিজ্ঞেস করি বা আমরা কোনো গাইডেন্স চাই, তখন অনলি দেন উনি ইন্টারভিন করেন বা আমাদেরকে কোনো গাইডেন্স দেয় অ্যান্ড এভরিথিং। আর আমি মনে করি যে বিজনেস এটা কিন্তু খুব টাফ, আসলে সবার জন্য বিজনেস হয় না, সবাই ভালো মতো করতেও পারে না। অ্যান্ড মানে ফ্যামিলি হিসাবে বিজনেস করা আমার কাছে মনে হয় যে অ্যাডভান্টেজটা হচ্ছে যে অনেকেই তো অনেকভাবে সাকসেস হতেও পারে, ফেইলিয়ারও হতে পারে, কিন্তু একসাথে করাতে একজন আরেকজনকে উঠায় আনতে পারে বা একজন আরেকজনকে সাহায্য করতে পারে, বা কোনো খারাপ মুহূর্ত হলেও ওটা সবাই শেয়ার করতে পারে। এই জিনিসগুলি আসলে অনেক ম্যাটার করে লাইফে, কারণ বিজনেস আমরা করছি, আমরা কিন্তু টিল এন্ড অফ টাইম আমরা বিজনেস করব। সো অনেক আপ অ্যান্ড ডাউন হবে, অনেক ঝড়ঝাপটা যাবে। সো একজন আরেকজনের সাথে থাকলে না মোমেন্টগুলি অনেক ইজি হয়ে যায়, এটা আমার কাছে মনে হয়। আর যারা বাইরে থাকতে যাচ্ছে, আসলে এটা আমি ওইভাবে কিছু বলতে চাই না, কারণ আমরাও তো বাইরে পড়েছি, এবার আমরা এসে দেখেছি যে অ্যাডভান্টেজগুলি অনেক, প্রথম হয়তো বা অনেক খারাপ লেগেছে বা আমরা ইয়াং ছিলাম, আমাদের পারসেপশন ডিফারেন্ট ছিল, কিন্তু যত সময় যাচ্ছে এখন মনে হচ্ছে যে এটাই রাইট ডিসিশন। কারণ বাইরে থাকলে আপনি একা থাকবেন, আর যেটাই হোক না কেন ওরা বলে কিন্তু যে অনেক কিছু ভালো, হ্যাঁ এইটুকু আমরা জানতে পারছি, বিকজ দ্যাটস অনলি যে কথাটা বলতেছে, বাট যে ট্যালেন্ট মানে চ্যালেঞ্জেসগুলি আছে ওগুলি কিন্তু কেউ ওইভাবে প্রকাশ করে না। সো আমরা কিন্তু রিয়েল সিনারিওটা ওইভাবে জানি না। রাইট। আচ্ছা, বাবার ব্যাপারে, বাবা তো আমাদের আইডেন্টিটি আমি মনে করি, আর বাবার স্টোরির সাথে তো তখন আমাদেরটা কন্টিনিউয়েশন, টু বি কন্টিনিউড আসলো। তো শুরু তো ওনার পর্ব দিয়ে বাবাকে আসলে বাবা ওই জায়গাটাই ধরে রাখছেন নিজের, এটা মেনটেন করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। বলাটা যত ইজি যে আমি শুরু করলাম, বাট এরকম একটা ফ্যামিলির মধ্যে আসলে আমরা তো শুধু আমাদের ফ্যামিলি না, আমাদের যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি আর দুটো, আমাদের তো বোর্ড, তো আমাদের সবার মুরব্বী উনি আমাদের চেয়ারম্যান স্যার। সো ওনার রেসপেক্টটা আসলে উনি নিজেই উমনে ধরে রাখছেন। তবে আমার পার্সোনালিটিটা আসলে অনেকটা আমার মার মতোই, আমি সবসময় এটা বলি যে ইভেন আমি মার ব্যাপারে একটা জিনিস সবসময় খেয়াল করি কি, মানে যেটা শুরু করে ওটা তো শেষটা দেখতে চায় বা দেখে ছাড়ে। তো অনেক সময় আমার মধ্যেও ওইটা কাজ করে অ্যাট টাইমস, আমি ফিল করি। আর দেশের বাইরের কথা যদি বলি, সেম যেটা বাবা বললো, আমি 1 বছর লঙ্কা বাংলায় চাকরি করি। আগে বাবার সাথে কমিটমেন্ট ছিল যে ওখানে আমি পড়াশোনা শেষ করে, আমি তো আন্ডারগ্র্যাড করি, আন্ডারগ্র্যাড শেষ করে তখন ওখানে চাকরি করব। আমার চাকরিও হয় রালফ লরেনে। বাবা 2 বার আসছিল, একবার আমাকে ইউনিভার্সিটিতে নামাতে, আরবার গ্র্যাজুয়েশনের সময় উঠাতে। তো নামার সময় তখন আমাকে বলছিল যে পড়তে আসছো, পড়া শেষ করবা, এটা মাথায় রাখবা, ভালো মতো পড়বা, কিন্তু ফেরত চলে আসবা। তো ওটা আমার মাথায় ছিল।
আমি কিন্তু ওইটাই মেনটেন করছি, শেষ করছি। কিন্তু যখন আবার নিতে আসছে আমার বাবা বললো যে তুমি চাকরি করবা। তো যখন চাকরি আমার সেট হয়ে যায়, বাবা ঢাকায় ফেরত যায়, আমিও তখন ফেরত চলে আসি। ফেরত চলে এসে তারপর তো আমি আবার এখানে ইয়ে করি। আমার মাথায় না, আমি এই তখন স্কুলে পড়ি, অনেক আগে ক্লাস মনে হয় 7-8-এ, তো একটা স্কুলে একটা স্টুডেন্ট বলতেছিল আমাকে না, আরেকজনকে বলতেছিল, আমি শুনতেছিলাম কোন কনটেক্সটে, এত বাচ্চা আমরা এত ইয়াং, যে ফার্স্ট ক্লাস দেশে থার্ড ক্লাস সিটিজেন হওয়াটা কীরকম, এর চেয়ে নিজের দেশে ফার্স্ট ক্লাস সিটিজেন হওয়াটা অনেক ভালো। এটা ছোটোবেলায় বলছিল, আমি এটা কেন জানি আমার মাথায় ওটা, এখন আমি জানি এটা ওই ছেলেটার কথাও মনে আছে, বাট এত ছোটোবেলায় এত বড় একটা কথা বলছিল। আই থিঙ্ক এটা ভেরি ইম্পর্টেন্ট, যে নিজের দেশে তো আমিই রাজা, তো এখানে এসে আমার যে আইডেন্টিটি, যেটা আমি ধরে রাখতে পারবো, আই ফিল এখানে আসলে তখন বোঝা যাবে যে কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা মেনটেন করা। আদি ওই জায়গায় আর কিছু যোগ করবেন? রাইত তো বললো যে মায়ের পার্সোনালিটিটা সে ক্যারি করছে অনেকটা, মনে হচ্ছে তার কাছে। হোয়াটস অ্যাবাউট ইউ? আমরা তো মানে জেনেটিকলি আমাদের তো দুজনেরই পার্সোনালিটি আছে, কিন্তু আমি জানি না, আমার কাছেও মনে হয় যে বাবার পার্সোনালিটিটা না মানে খুবই মানে বাবা হচ্ছে ওয়ান ইন আ বিলিয়ন পার্সোনালিটি, বুঝছেন, মানে সব দিক থেকে সো ব্যালেন্স। আমার কাছে মনে হয় যে সব ছেলেরাই ছোটবেলা থেকে বাবার মতো হতে চায়, বড় হয়ে বাবার মতো হতে চায়, বুঝছেন। ওইটাকে একটা এক্সাম্পল হিসেবে, ওইটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে দেখার, আমার মনে হয় না কেউ কখনো মানে ছেলেরা ফিল করে যে আমি আমার বাবার মতো হয়ে গেছি, মানে আমি এরকম হতে চাই। আর মাদের সাথে স্পেশালি আমার মার সাথে আমার এত টাইম স্পেন্ড করা হয়েছে, আর আমি তো বড়, আমি তো একাও টাইম পেয়েছি। সো আমার মার তো অনেক পার্সোনালিটি আমার ভিতরে, বুঝছেন। সো এভাবে আর কি। সো আমরা তো একটু শেষের দিকে চলে আসছি। আপনার কাছ থেকে শুনতে চাই যে, যেটা আমি বলছিলাম, যে এই যে ধরে রাখা একসঙ্গে যৌথ পরিবার, মানে একটা, এখন তো তারা বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে, আলাদা আলাদা করেও থাকতে পারতো, বা ব্যবসায় যে একসঙ্গে টিকে থাকা, আপনি তো আমাদের সবার মধ্যে সবচেয়ে এক্সপেরিয়েন্সড, ওনারাই সবাই বলছেন বাংলাদেশে একসঙ্গে ব্যবসা করা খুব কঠিন, এমনকি পরিবারের মধ্যেও কঠিন হয়ে দাঁড়ায়। জটিলতা একটা সময় গিয়ে অনেক বাড়ে। সেই জায়গায় আপনার মানে আপনি তাদেরকে কিভাবে আসলে মোটিভেট করছেন, এবং সেটা কতটা তারা রপ্ত করতে পারছে বলে আপনি মনে হয়, বা জেনারেলি যারা অডিয়েন্সে আছেন তাদের জন্য আপনি আপনার বার্তাটা কি, মেসেজটা কি? দেখেন, যখন ওরা স্টুডেন্ট, আমি যখন ব্যবসা করি, তখন আমার মাথার মধ্যে সবসময় একটা জিনিস কাজ করছে, যে ওরা আসতেও পারে, নাও আসতে পারে। কারণ ওদের যদি ইন্টারেস্ট, বাচ্চাদের যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে ওদের না আসাই ভালো। কারণ তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু আমাকে সবসময় রেসপেক্ট করা উচিত। কারণ আমিও কিন্তু ওইভাবেই, আমার বাবাও ব্যবসা করছে, আমার বাবাও চেয়েছিল আমি ওখানে যাতে জয়েন করি, আমি জয়েন করি না। আমি বলছি যে না, আমরা একসাথে আসলে করাটি, আমরা একই রকম ক্যারেক্টার, সো লেট মি ট্রাই ইন মাই ওন ওয়ে। তা আমি এর জন্য সবসময় ওদের কাছে ওই এক্সপেকটেশনটা আমার কখনো শো করি নাই, দেখাও নাই। আমি ওদেরকে বলছি তোমরা যেটা ভালো মনে করো, লেট ইউ ট্রাই টু ডু ইট। কিন্তু একটা জিনিস, যে সেটা হলো যে যাই করবা, অনেস্টি, একটা সিনসিয়ারিটি থাকতে হবে, তোমাকে ভালোবাসতে হবে। তুমি যদি ভালোবাসো, এটা চাকরি হোক, এটা ব্যবসা হোক, যে কোনো জিনিস ভালোবাসলেই কিন্তু মানুষ সাকসেসফুল হয়। সো এই জিনিসটাই আমি সবসময় কিন্তু ওদেরকে বলে আসছি, এবং ওরা যখন এখানে আসছে, যখন নিজেদের থেকে কিন্তু দে ফিল লাইক যে না, আমরা এখানে করতে চাই, ওকে লেটস ডু ইট। এবং ওই কারণেই আমি কিন্তু 2টা কোম্পানি ইমিডিয়েটলি লিস্টেড করেছিলাম, যে কোনো দিন যদি ওরা যদি না আসে, ওরা যদি না করতে চায়, সো দ্যাট তাদের শেয়ার থাকবে, তারা দেখেন এই অর্গানাইজেশন থেকে তারা সেল করে, তার শেয়ার সেল করে চলে আসবে। প্রাইভেট কোম্পানিতে ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট। এবং অন দ্য আদার হ্যান্ড, ইফ দে কাম, লিস্টেড কোম্পানি করলে যে সুবিধা, সেটা হলো যে আমি একটা কর্পোরেট কালচারটা কি, সেটা আই ক্যান লার্ন, এবং আমি তো শিখতে পারি, এবং সেই জিনিসটাই আমি আমার প্রাইভেট অর্গানাইজেশনও দিতে পারি। এবং দিজ আর দ্য রিজন আমি তখন ওইভাবে জিনিসটা করে কিন্তু আমি আসলাম। সো উই আর লাকি যে তারা নিজেরাই ইন্টারেস্ট শো করেছে, এবং তারা নিজেরা কিন্তু এখানে আসছে। সো এবং আমরা চেষ্টা করছি যে ইনস্টিটিউশনাল রূপে এই অর্গানাইজেশনটাকে চালাবার জন্য। দ্যাটস হোয়াট উই আর ট্রাইং।
এখানে কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কোনো টাকা বেতনের বাইরে আমি কোনো টাকা নেই বা ইয়া করি। সো যখন এই ধরনের জিনিসগুলি অর্গানাইজেশনের মধ্যে থাকে তখন আর ওই অন্য জিনিস হবার স্কোপ কিন্তু কম। অর্গানাইজেশন যে আদৌ ফ্যামিলি আসলে বা অমুক আসলে অর্গানাইজেশনটা অন্যভাবে চলে যাবে এই জিনিসগুলি কিন্তু কম হয়। এবং অ্যাট দ্য সেম টাইম ওরা কিন্তু কালচারটাই কিন্তু ওরা শিখতে পারে যে ইনস্টিটিউশন কাকে বলে, এবং সেখানে কিন্তু রেসপেক্টটা থাকে পুরা অর্গানোগ্রামের উপরে, পুরা মানুষগুলির উপরে। মানুষের যখন সেলফ রেসপেক্টটা ডেভেলপড হয় এবং সেই রেসপেক্টটা যখন সে অর্গানাইজেশনের মধ্যে পায় তখন সাধারণত অর্গানাইজেশন কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। মানুষটার পছন্দ না হলে বা অন্য কোনো কিছু করতে চাইলে হি ক্যান মুভ এহেড, সে সরে যেতে পারে। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা গেছে যে আমরা নিজেরাই জানি না ইনস্টিটিউশন কেমনে করতে হয়, যে কারণে অনেক সময় আমরা এটা ফেল করি, আমাদের বাচ্চারা এসে তখন বিপদে পড়ে বা আমরাও তাদেরকে ঠিক ওই জিনিসটা দিতে পারি না। এবং যেহেতু বাংলাদেশে স্বাধীন হওয়ার সময় ব্যবসায়ী ছিল না এবং ব্যবসাটা প্র্যাকটিক্যালি শুরু হয়েছে কিন্তু এই স্বাধীন হবার পরে, তাও আবার ট্রেডিং হাউসের মাধ্যমে, এবং ইন্ডাস্ট্রির রূপ না নেওয়া পর্যন্ত এই জিনিসগুলি শেখা কিন্তু খুব কঠিন। ইন্ডাস্ট্রি যারা করে তারা কিন্তু লাভ ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের সোয়েটের গন্ধটা, তাদের ঘামটা তারা পছন্দ করে, কিন্তু যারা ট্রেডিং করে তারা টাকার গন্ধটা পছন্দ করে। দুইটা কিন্তু দুই জিনিস। মানবিকতা আসে কিন্তু যে যখন ইন্ডাস্ট্রির মধ্যে আসে, যখন থার্ড জেনারেশন আসবে তখন ইট উইল ফুললি ম্যাচিউরড, যেটা বাংলাদেশ এখন থার্ড জেনারেশন দিকে যাচ্ছে। ওরা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন, তখন এটা ম্যাচুরিটিটা কিন্তু আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আমার হাতে একেবারেই সময় নেই। ঈদের অনুষ্ঠানে শেষ করবার সময় যেহেতু আনন্দের ব্যাপার আছে, ঈদের ত্যাগের ব্যাপার আছে, সবাই কিছু না কিছু পারফর্ম করার চেষ্টা করে। তো আমি জানি খুব বেশি সময় নেই, এবং প্রাক-কথন থেকে যেটা মনে হয়েছে রেকর্ডিং শুরু করবার আগে যে আপনারা সবাই একটু অ্যাভয়েড করতে চাইছেন। সো আমি মনে করি শেষটা আপনি করবেন, কারণ তিনজনই তাদের কথায় যেটা বোঝাবার চেষ্টা করেছেন আপনি অনেক ডিপেন্ডেবল। সো আপনি শেষ করবেন 2 লাইন গান গেয়ে, এবং তিনজনেরই পূর্ণ আস্থা আপনার উপর আছে। তার আগে আমি আদিব এবং রাইদের কাছে শুনতে চাই যে এই ফ্যামিলিতে বাবা পারভেজ চৌধুরী, মা শবনম চৌধুরী, তাদের এবং সবাই মিলে ভাই বোন লেসনটা কি ফ্যামিলি থেকে যদি কোনো কিছু টেক হিসেবে নিতে বলা হয় কি নেবে আদিব? এক লাইনে যদি বলা হয় যে এই ফ্যামিলিতে জন্ম নিয়ে বা এই ফ্যামিলি থেকে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, বা এটাই আমি মনে করি আগামী দিনের জন্য আমার সন্তানদের জন্য এটাই বড় লেসন এই ফ্যামিলি থেকে। Oh my God. রাইদাকে বলুন। রাইদাকে বলুন। ঠিক আছে। আমি মনে করি ফ্রিডম, যদি ওয়ান ওয়ার্ডে হয়, ফ্রিডমটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিডম টু এক্সপ্লোর, ফ্রিডম টু ফেল, আর সাথে স্যাক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ যদি করা হয়, তার আসলে জয়েন্ট ফ্যামিলি করাটা খুব একটা ডিফিকাল্ট না। সবই কন্ট্রোলে না নিয়ে যদি আমরা মনে করি যে না, এক একজনের এক একটা ফ্রিডম থাকা উচিত, এক একজন এক একটা পার্সোনালিটি আছে, জাস্ট লেট দেম বি। থ্যাংক ইউ। এনাফ আদিব। হ্যাঁ, খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন। এই মুহূর্তে যেটা মনে আসে হতে পারে, এই মুহূর্তে যেটা মনে আসতেছে, এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে নো ম্যাটার হোয়াট সবসময় স্টিক টুগেদার। গ্রেট গ্রেট। আপনার পালা, গানে গানে শেষ করতে চাই আমি, এবং সবার সমর্থন আছে আমার প্রতি। সো আপনি শেষ করবেন। আমি মনে করি প্রতিটা জিনিসেরই নেগেটিভ আছে, পজিটিভ আছে। যৌথ পরিবার আসলে সাংঘাতিক রকম একটা এমন একটা জায়গা যেটা ধরে রাখাটা অবশ্যই সবার স্যাক্রিফাইসের উপর ডিপেন্ড করে। বাট যদি কেউ এটা ধরে ফেলতে পারে তাহলে বলেন না সে লালে লাল, এরকম। সো আমরা ব্লেসড আলহামদুলিল্লাহ। আর এই তো 2 লাইন গান গেয়ে শোনানো। গান গাওয়ার আগে আমি আমার চেষ্টা করছি এই সুযোগে আমি যে গার্মেন্টস সেক্টরের এবং টেক্সটাইল সেক্টর থেকে আরম্ভ করে হোল বাংলাদেশে যত ইন্ডাস্ট্রিগুলি আছে সব ছেলে ফ্যাক্টরির ওয়ার্কারদের থেকে আরম্ভ করে এবং মালিকদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই বিসিআইয়ের পক্ষ থেকে। ধন্যবাদ। যে আপনার পালা ছোট করে
ছোট করে কি? ছোট করে আবার গান করা যায়? আচ্ছা, বড় করেই গান। মানে আমি বুঝলাম না। ঠিক আছে, বড় করি পুরো গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দিস ইজ মাই মোটো। ধন্যবাদ। বাট আপনি নিজে একলা চলেননি এবং আপনি কাউকে একলা চলতে অনুপ্রাণিত করছেন না, সেটা আমরা তো দেখলাম। যাই হোক, অনেক ধন্যবাদ শাহদীপ চৌধুরী, শাহরাইদ চৌধুরী, মিস শবনম সেনা চৌধুরী এবং শাহ আলম চৌধুরী পারভেজ আজকের ঈদের দিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার মেয়ে আপনাকে স্পেশাল থ্যাঙ্কস জানাইছে, আমার বউরা সবাই। দর্শক, আমরা শুনছিলাম মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ এবং তার পরিবারের সদস্যদের কথাবার্তা। কুরবানির ঈদ, ত্যাগের ঈদ, এবং যে কথাগুলো ওনাদের বক্তব্য থেকে বেরিয়ে এসছে যে স্যাক্রিফাইস থাকতে হবে লাইফে, কম্প্রোমাইজ করতে হবে, আপনাকে ইমোশন থাকতে হবে, একসাথে থাকার চেষ্টাটা করতে হবে, এবং ওই স্যাক্রিফাইস করতে পারলে, কম্প্রোমাইজ করবার মানসিকতা থাকলেই আসলে আপনি একসঙ্গে থাকতে পারবেন। এবং প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশে নেই বললেই চলে। সেটা পারিবারিক প্রতিষ্ঠান বলি, সামাজিক বলি, রাজনৈতিক বলি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলি, প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার দিকে মনোযোগ দিতে হবে। প্রতিষ্ঠানকে যদি আমরা গড়ে তুলতে পারি, আমাদের বাকি সব সমস্যাগুলোর সমাধান সহজতর হয়ে উঠবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আবারও ঈদ মোবারক।